আজকে আবার রবিবার, আর রবিবার মানেই আমাদের প্রশ্নোত্তর পর্বের ভিডিও। আপনারা মন খুলে প্রশ্ন করেন আর আমি প্রাণ খুলে উত্তর দিই। তাহলে দেরি করবো না, চলুন আমাদের প্রশ্নোত্তর পর্বের ভিডিও শুরু করে দিই। MH পারভেজ তিনি প্রশ্ন করছেন, দাদা 1 নম্বর প্রশ্ন, ইউআই এর কারণে প্রসেসরের পারফরমেন্সে কি কোনো প্রভাব পড়ে? হ্যাঁ, অবশ্যই পড়ে। ইউআই যেটা থাকে সেটা যেভাবে অপটিমাইজ করা হয় প্রসেসরের পারফরমেন্স সেই অনুযায়ী হয়। আসলে প্রসেসরের থেকে কাজ বার করে আনা, নিংড়ে আনা, সেই কাজটা তো সফটওয়্যার করবে, তো সেটা ইউআই এর উপরই দায়িত্ব থাকে। ইউআই যদি ঠিকভাবে করতে না পারে প্রসেসর তাহলে ঠিক মতো কাজ করবে কি করে? দ্বিতীয় প্রশ্ন, শুধু 5G প্রসেসরই ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট করে? না, 5G প্রসেসর ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট করে অনেক ক্ষেত্রে, এটা ঠিকই। আবার 4G প্রসেসরও ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট করে। আসলে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন বেশিরভাগ প্রসেসরই সাপোর্ট করে, কিন্তু কোম্পানি যখন সেই প্রসেসরটা আমাদের ফোনে দেয় তখন সেই ফিচারটা সবসময় অন করে দেয় না। কোম্পানিকে ওই ফিচারটা অন করে দিলে হয়তো একটু বেশি টাকা দিতে হবে প্রসেসর কোম্পানির থেকে কেনার সময়, তো তার বদলে কোম্পানি কিছু টাকা বাঁচিয়ে নেয় ক্যারিয়ার অ্যাগ্রিগেশন না দিয়ে। রাসেল তিনি বলছেন, অভ্রদা আশা করি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। বাংলাদেশের ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে ডিসপ্লেতে গ্রিন লাইন দেখা যাচ্ছে। অনেকে বলছে সফটওয়্যার আপডেটের কারণে, আবার অনেকে বলছে গরমের ইত্যাদি। এটার আসল কারণ নিয়ে বিস্তারিত জানতে চাই। এটার আসল কারণ সত্যি সত্যি যাই আমি বলি না কেন সেটা আন্দাজে বলা হবে। আমি আন্দাজ করার চেষ্টা করতে পারি। আমার মনে হয় বাংলাদেশে যে ব্যাপকভাবে এখন এই গ্রিন লাইন ইস্যু দেখা যাচ্ছে সেটা কোনো একটা কারণেই হচ্ছে না, বেশ কিছু কারণ মিলে হচ্ছে। আসলে প্রথম কথা এটা যে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ হয়ে গেছি, সে অ্যাক্টিভ হয়েছি বলে আমরা এইসব ইস্যুগুলো অনেক বেশি জানতে পারি, আগে হলে এতটা জানতে পারতাম না। দ্বিতীয় কথা, বাংলাদেশে বেশিরভাগ ফোন, যেসব ফোনগুলো আনঅফিসিয়াল ফোন বিক্রি হয়, তো সেই ফোনগুলোর ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু জানি না। আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে সবসময় এই ঝুঁকি থাকে, সেই ফোনগুলো এমন ফোন হয়তো যেটা ইউজড ফোন, এমন হতে পারে সেই ফোনগুলো হয়তো রিপেয়ার করা ফোন, আপনাকে নতুন ফোন বলেই বিক্রি করা হচ্ছে। তো সেক্ষেত্রে সেই ফোনের হয়তো ডিসপ্লে পাল্টানো হয়েছে বা অন্য কিছু করা হয়েছে, যার ফলে সেই ফোনে সেই সমস্যাগুলো খুব দ্রুত দেখা দিচ্ছে। তৃতীয় কারণ হতে পারে যে এখন আমরা অ্যামোলেড ডিসপ্লেটা বেশি ব্যবহার করছি। আগে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এত সহজে কম দামি ফোনে পাওয়া যেত না। আর কম দামি ফোনে অ্যামোলেড ডিসপ্লে মানেই সেই ডিসপ্লের কোয়ালিটি কখনোই ফ্ল্যাগশিপের মতো নয়। আর অ্যামোলেড ডিসপ্লে সবসময় একটা বরাবর একটা খারাপ জিনিস রয়েছে, সেটা হচ্ছে সেটা খুব সহজে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আপনার পকেটে আছে, খুব জোরে চাপ পড়লো, সেই ডিসপ্লে খারাপ হয়ে গেল। আপনার হাতে খুব জোরে চাপ পড়লো, একবার হয়তো হাত থেকে একটু পড়ে গেল, ডিসপ্লে ভাঙলো না, কিন্তু ডিসপ্লে খারাপ হয়ে গেল। আর অ্যামোলেড ডিসপ্লে যেহেতু আমরা এখন সস্তায় পাচ্ছি, একটু খারাপ কোয়ালিটির পাচ্ছি, তাই সেই ডিসপ্লে সহজে খারাপ হয়ে যাওয়ার ব্যাপারটা আরও বেশি বাড়ছে। এছাড়া আরেকটা কারণ হতে পারে, এটা নিশ্চিত বলা খুবই মুশকিল, যে ইদানিং আমরা তো ফোনে ফাস্ট চার্জার ইউজ করছি। সেই ফাস্ট চার্জার দিয়ে চার্জ করার সময় অনেক সময় দেখা যায় যে ফোন একটু বেশি গরম হয়ে যাচ্ছে। আমাদের ফোনের ব্যবহার বেড়ে গেছে, তার জন্য ফোন একটু বেশি গরম হচ্ছে আগের তুলনায়। আর ফোন গরম হলেই আপনারা জানেন ডিসপ্লেতে নানা রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ডিসপ্লে কেন, যে কোনো হার্ডওয়্যারেরই। তো সবার আগে প্রভাব পড়বে অ্যামোলেড ডিসপ্লেতেই, এবং হয়তো সেটা হচ্ছে, এটাও হতে পারে। আমি সত্যিই মনে করি না, যেটা তুষার ভাই বলছিলেন যে তিনি আন্দাজ করছেন এটা একটা সম্ভাবনা যে বাংলাদেশে বিদ্যুতের জন্য এটা হতে পারে বলে অনেকে বলছে, কিন্তু বাংলাদেশে বিদ্যুতের জন্য এটা হচ্ছে বলে আমার সত্যিই মনে হয় না। কারণ ফোনের মধ্যে এবং ফোনের চার্জারের মধ্যে এরকম যথেষ্ট প্রোটেকশন থাকে, যার ফলে হঠাৎ করে বেশি বিদ্যুৎ চলে আসলো আর ডিসপ্লে খারাপ হয়ে গেল, এই ব্যাপারটা হওয়ার কথা নয়। তো এখন সত্যি সত্যি কী কারণ খুঁজে বার করা খুবই মুশকিল। দেখা যাক, কেউ যদি জানতে পারেন, কেউ যদি বলতে পারেন, তবেই আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। মোবারক হামজা তিনি বলছেন, আজকাল মোবাইল কোম্পানিগুলো নোটিফিকেশন লাইট দেয় না কেন? শুধুই কি কস্ট কাটিং করার জন্য? এটা একটা খুব ভালো প্রশ্ন। কেন যে দেয় না, এটা একটা বিশাল বড় রহস্য। হ্যাঁ, কস্ট কাটিং করাটাই মূল কারণ হওয়ার কথা, এটাই সম্ভবত হবে। কারণ আমরা নোটিফিকেশন লাইট পাবো এটা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম, কিন্তু এখন কোম্পানি এটাকে একটা ফিচার হিসাবে আমাদের কাছে বিক্রি করতে পারছে, যেহেতু তারা নিয়মিত দিচ্ছে না। আপনার মনে আছে হয়তো রেনো সিরিজের ফোন কিছুদিন আগে আমরা দেখলাম যে ক্যামেরার চারদিকে সেই জায়গাটাতে আলো জ্বলছে নোটিফিকেশন লাইটের মতো। নাথিং ফোনের ক্ষেত্রে আমরা দেখছি গ্লিম্প লাইট, সেটা নোটিফিকেশন লাইটের কাজ করছে, এবং এই নোটিফিকেশন লাইটটাকে এখন এরকমভাবে ব্যবহার করা হচ্ছে, এটাকেই হাইলাইট করে ফোন বিক্রি করা যাচ্ছে। তাহলে কোম্পানি কেন ফ্রিতে আমাদের এই সুবিধাটা পেতে দেবে? কোম্পানি কখনোই চায় না আমরা কোনো কিছু ফ্রিতে পাই, তারা সব কিছু বিক্রি করতে চায়। তো এটা বিক্রি করার একটা সুযোগ পেয়ে গেছে তারা, আমার মনে হয় এই কারণেই দিচ্ছেন। ওহিউল ইসলাম তিনি বলছেন, আগেকার ফোনে একটা ক্যামেরা থাকতো, ধীরে ধীরে 2-3টে ক্যামেরা যোগ হলো, তখন ক্যামেরা বাম্প এত বড় হতো না। এখনকার সব ফোনেই ক্যামেরা বাম্প অনেক উঁচু এবং বড় হয় কেন? আইফোনে খুব একটা বড় দেখা যায় না।
কম দামি ফোনের ক্ষেত্রে ক্যামেরা ব্যাম্প ইচ্ছা করে বড় রাখা হয়, একদম সস্তা বাজেট সেগমেন্টের ফোন যেগুলো সেখানে রাখা হয় তার কারণ আমাদের দেখানোর জন্য, অ্যাট্রাক্ট করার জন্য, আমাদের এটা বোঝানোর জন্য যে গ্রাহক তুমি দেখো আমার ফোনে কি মারাত্মক একটা কি ভালো ক্যামেরা দেওয়া হয়েছে, বিশাল বড় একটা ক্যামেরা দেওয়া হয়েছে, এটা বোঝানোর জন্য, এটা দেখানোর জন্য শো অফ করে। ফোন কোম্পানিগুলোর ফোন, সেই ফোনগুলো নিজেদেরকে শো অফ করে দেখায় যে আমার ক্যামেরা ভীষণ ভালো। এটা গেল বাজেট সেগমেন্টের ফোনের জন্য। আর যেগুলো দামি ফোন সেখানে ক্যামেরার সেন্সারের জিনিসটা এখন খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে। আমরা বুঝে গেছি যে সেন্সার যত বড় হবে তত ভালো ছবি উঠবে। তার জন্য ফোন কোম্পানিগুলো এখন ফোনে বড় সেন্সার দিচ্ছে, এবং বড় সেন্সার আগে পাওয়াও যেত না, তাই দেওয়ার প্রশ্নই ছিল না। তো এখন পাওয়া যাচ্ছে এবং দিচ্ছে, এবং তার জন্য জায়গা বেশি লাগছে, তার জন্য ক্যামেরা বাম বড় হয়ে যাচ্ছে। এছাড়া পেরিস্কোপিক জুম লেন্স, সেখানে একটা বড় সড়ো পেরিস্কোপ ভিতরে বসানো থাকে, সেই পেরিস্কোপটাকে জায়গা দেওয়ার জন্য ফোনের অনেকটা জায়গা চলে যায়। সব মিলিয়ে ফোনে এখন এত কম্পোনেন্ট হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে নতুন নতুন ফিচার যোগ হচ্ছে, নতুন নতুন কম্পোনেন্ট ফোনের মধ্যে দিতে হচ্ছে, এবং দিতে গিয়ে জায়গা কমে যাচ্ছে। তো কোথাও না কোথাও সেই জিনিসগুলোকে তো বেরিয়ে আসতে হবে। তো ক্যামেরা বামটা সুন্দর ডিজাইন করে বার করে দিচ্ছে কোম্পানি। লিওড এম তিনি বলছেন স্যামসাং S20 FE ফোনটা এখন নেওয়া কি ঠিক হবে? হ্যাঁ, এখনও নিতে পারেন ফোনটা, যদি আপনি ক্যামেরার জন্য একটা ফোন খোঁজেন। কিন্তু না হলে স্যামসাং S20 FE এই ফোনটা এই মুহূর্তে না নেওয়াই ভালো, কারণ এই ফোনটার অলরেডি বেশ কিছু বয়স হয়েছে, আর মেজর অ্যান্ড্রয়েডের আপডেট খুব বেশি পাবে না, এরপর সিকিউরিটি আপডেট পেতে থাকবে। সেক্ষেত্রে যদি ভালো দামে পান, যদি ঠিকঠাক অফারে পান, সেক্ষেত্রে এই ফোনটা নেওয়া যেতে পারে, বিশেষ করে যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন। কিন্তু এই ফোনটা এখন আর সবার জন্য ভালো ফোন হবে না। এছাড়া আমাদের যে সদ্য মিটআপটা হলো কলকাতায়, সেই বিষয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে। যেমন সাজিব আহমেদ তিনি বলছেন, দাদা বাংলাদেশ থেকে আমরা যারা টেক্সাই গাই পরিবারের সদস্য আছি, আমাদের জন্য এই পরিবারের টি শার্ট কোথায়? অবশ্যই আমরাও চাই সদস্য স্মৃতি হিসাবে এটা। বাংলাদেশে অনেক আগে আমরা টি শার্ট দিয়েছিলাম কয়েকটা, যদিও খুব বেশি দিতে পারিনি, গিভঅ্যাওয়েতে দিয়েছিলাম। এছাড়া বাংলাদেশে একটা ব্র্যান্ড আমাদের টি শার্ট ছাপিয়ে দিচ্ছিল, আপনারা যে কেউ চাইলে কিনতে পারবেন, এরকমও সুবিধা ছিল। যাই হোক, তো সেগুলো তো এখন অতীত। অবশ্যই বাংলাদেশে ভবিষ্যতে আমরা টি শার্ট দেবো, এবং মিটআপও হবে। মিটআপ যখন হবে তখন টি শার্ট দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। এবং অনেকেই এই প্রশ্ন করেছেন, খুব শিগগিরই বাংলাদেশে এরকম মিটআপ চাই, যেমন সালমান বলেছেন। হ্যাঁ, খুব শিগগিরই বাংলাদেশে আমিও এরকম মিটআপ চাই, তো খুব শিগগিরই হবে আশা করছি। কাজী তানভীর সাওয়ান আমাদের ফেসবুক গ্রুপের মডারেটর। প্রসঙ্গত বলে রাখি, আমাদের ফেসবুক গ্রুপে যারা এখনও জয়েন করেননি, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, অবশ্যই জয়েন করবেন। সেখানে আপনারা আসলে ভালো হবে, অনেক রকম সেখানে আলোচনাও হয়। তো যাই হোক, তো কাজী তানভীর সাওয়ান তিনি বলছেন যে এত দেরি করে ভিডিও দেওয়ার আসল রহস্য কি, জানালে উপকৃত হতাম। এক এক দিন এক এক রকম রহস্য থাকে। যেদিন ইনি কমেন্টটা করেছেন সেদিনের রহস্যটা এটাই যে আমি একটা নতুন ওয়্যারলেস মাইক কিনে এনেছি। এই ওয়্যারলেস মাইকটা আমি কিনে এনেছি রোড ওয়্যারলেস গো 2। এই ওয়্যারলেস মাইকটা লাগিয়ে আমি ভিডিও রেকর্ড করছিলাম। প্রথমবার রেকর্ড হয়নি, দ্বিতীয়বার করলাম, সাউন্ড খুব খারাপ এসেছে। তার জন্য থার্ড টাইম আমাকে আবার এই পুরনো বোয়া মাইকে ফিরে গিয়ে রেকর্ড করতে হচ্ছে, এবং সব মিলিয়ে তার জন্য ভিডিও করতে অনেক দেরি হয়ে গেছে। এরকম এক এক দিন এক একটা দুর্ঘটনা লেগেই থাকে আমাদের মোটামুটি। আর যেদিন দুর্ঘটনা হয় না, ব্যতিক্রমী, সপ্তাহে হয়তো একদিন সব ঠিকঠাক থাকলেও সেদিনটা আমি আলসেমি করে দেরি করে ফেলি, আলটিমেটলি দেরি হয়ে যায়। দীনবন্ধু তিনি বলছেন, দাদা স্যামসাং অ্যাপেলের কর্মীদের হায়ার করেছিল এক্সিনোস প্রসেসর ভালো করার জন্য, এক্সিনোস কি ফিরতে পারবে? শুধু যে অ্যাপেলের কর্মীদের হায়ার করেছিল তা নয়, তারা এএমডির সাথে কোলাবোরেশন করেছে, মানে যা যা করা যায় সব কিছু স্যামসাং ট্রাই করে ফেলেছে, তাও পারেনি। এক্সিনোস তবু পিছিয়ে থাকছে, কোথাও না কোথাও তারা গলদ হচ্ছে, যেটা তারাও ধরতে পারছে না। এবং আমি বিশ্বাস করি যে স্যামসাং যেহেতু এত বড় কোম্পানি, এবং এককালে তারা এক্সিনোস প্রসেসর ভালো বানাতো, মানে কোয়ালকমের থেকে ভালো বানাতো, রীতিমতো সুনাম ছিল, তো তারা একেবারে আর কোনোদিন ফিরতে পারবে না, কামব্যাক হবে না। তারা টেকনোলজিতে, অন্তত এই যে চিপ তৈরির টেকনোলজিতে এরকমভাবে পিছিয়ে যাবে, এটা হওয়ার কথা নয়। আসলে একটু সময় লাগবে হয়তো, কিন্তু আমার মনে হয় স্যামসাং এক্সিনোস প্রসেসর নিয়ে বেশ একদম ঠিকঠাকভাবেই ফিরে আসবে। এসকে গ্রুপ বাংলা তিনি বলছেন, দাদা আমার একটা প্রশ্ন ছিল, ভার্চুয়াল র্যাম কী কাজে লাগে প্লিজ জানাবেন, লাভ ফ্রম বাংলাদেশ। আমার সম্ভবত একটা ডেডিকেটেড ভিডিওই বানিয়েছিলাম ভার্চুয়াল র্যামের ব্যাপারে, যখন অন্য ইউটিউবাররা এই ব্যাপারে কথাই বলতো না, তখনই আমি সেই ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আপনারা অনেকেই দেখেও ছিলেন, তবু এখন ছোট করে বলার চেষ্টা করছি। আসলে ভার্চুয়াল র্যাম কোনো কাজেই লাগে না, কিন্তু এই কথাটাও পুরোপুরি ঠিক নয়, সামান্য একটু কাজে লাগে। সেটা হচ্ছে যখন আমরা মাল্টিটাস্কিং করব, অর্থাৎ একসাথে ধরুন 4টে 5টা 10টা 12টা 20টা উইন্ডো খুলে রাখবো,
তখন সেগুলো তো র্যামের মধ্যে থেকে যাবে। তো ভার্চুয়াল র্যাম থাকলে সেগুলো র্যামের মধ্যে থাকার চান্সটা বা ক্ষমতাটা বেড়ে যায় একটু। সেক্ষেত্রে আপনি যখন ওই 20টার মধ্যে কোনো একটা অ্যাপ্লিকেশান খুলবেন, দেখবেন ওটা যেরকম ছিল সেরকমই আছে, নূতন করে আবার ওটা লোড হচ্ছে না বা রিস্টার্ট হচ্ছে না। তো ভার্চুয়াল র্যামে এইটুকু সুবিধা কিছুটা এখানে সাপোর্ট দিতে পারে, এছাড়া ভার্চুয়াল র্যামের কোনো সুবিধা নেই। এসআই টুটুল ভক্ত মাসুদ তিনি বলছেন, দাদা আমার একটা প্রশ্ন ছিল, 25 থেকে 30,000 টাকার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ভার্সেস 50 থেকে 60,000 সেম রেজলিউশন সুপার অ্যামোলেড ডিসপ্লের কোনো পার্থক্য আছে কি? যদি ডিসপ্লে দুটো সেম হয়, সব কিছু সেম হয়, তা সত্ত্বেও দামের যখন তফাৎ হয় ফোনের, তখন আমরা সাধারণত দেখি যে কোয়ালিটির বিস্তর তফাৎ থাকে। এটা থাকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি হাতে নিলেই বুঝতে পারবেন, একটা আপনি 20,000 টাকার সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত ফোন হাতে নেবেন আর একটা 50,000 বা 40,000-এর সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত ফোন হাতে নেবেন, দুটোতেই ধরলাম আমি 60 হার্টজ রেজলিউশন আছে, তা সত্ত্বেও আপনি হাতে নিলেই বুঝতে পারবেন দুটো ডিসপ্লের মধ্যে বেশ তফাৎ রয়েছে। কোম্পানি দেবে কোথা থেকে? সুপার অ্যামোলেড ডিসপ্লের পিছনে অনেক টাকা খরচা হয় কোম্পানি, তো সেক্ষেত্রে কম দামে অত ভালো ডিসপ্লে সত্যি দেওয়া সম্ভব নয়। তবু আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে যে পাই, তাতে এমন কিছু বেনিফিট পাই, এত সুন্দর কালার পাই, যে আমরা একটু খারাপ হবে জেনেও সেটা অনায়াসে নিয়ে নিই। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আশা করছি, আমি সত্যি জানি না কত বড় হয়েছে। আর যারা আজকে প্রশ্নোত্তর পর্বে তাদের প্রশ্নের উত্তর পেলেন না, তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখবেন। আমি আগামী প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে যাব। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।